আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা জানেন যে আমি একটু অসুস্থ ছিলাম এবং হাসপাতালে ভর্তি ছিলাম ৫-৬ দিন। আমার আসলে খুব স্ট্রং নিউমোনিয়া হয়েছিল। আমি এখনও পুরাপুরি সুস্থ না। তবে অনেকটা আস্তে, আস্তে ভালোর দিকে যাচ্ছি। এজন্য আপনাদের অনেক প্রশ্নের উত্তর এখনও দিতে পারিনি। অনেক মেলের উত্তর এখনও দিতে পারিনি। আশা করি আস্তে, আস্তে আমি আপনাদের প্রশ্নের এবং মেলের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আমাকে আপনার মেসেঞ্জার বলেন কিংবা ইমেলে বলেন, যে প্রশ্নটা সবচেয়ে বেশি করা হয় সেইটা হলো যে, ভাইয়া এই অবস্থাতে জাপানে আসাটা ঠিক হবে কিনা। এখন আপনি যেহেতু একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ, আপনি একভাবে চিন্তা করবেন, আমি অন্যভাবে চিন্তা করব। দুজনের ফাইন্যান্সিয়াল অবস্থা অনেক আলাদা, চিন্তাভাবনা আলাদা, পরিশ্রম করার ক্যাপাসিটি আলাদা। সেই জন্য আপনার সাথে আমার কিন্তু মিলবে না, যার ফলে আমি আজকে আপনাকে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেইভাবে জিনিসগুলোকে দেখি সেইটা একটু বোঝানোর চেষ্টা করব। আজকের এই ভিডিওটাতে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করব। আমি যেহেতু সময়ের জন্য ভিডিও বানাতে পারি না এবং যখনই ভিডিও বানাই আমার যেহেতু একটা সেট আপ লাগে, সেজন্য আমি চেষ্টা করি একটা ভিডিওতে অনেকগুলো জিনিস কাভার করতে। চলুন শুরু করা যাক। আপনারা জানেন রিসেন্টলি জাপান তার ইমিগ্রেশন পলিসি কিছু সংশোধন করতেছে এবং একটা দেশে আপনি খেয়াল করবেন, যে কোনো দেশেই 20-30-40 বছরে কিছুটা অনিয়মের সৃষ্টি হয় তাদের সিস্টেমে। সেইগুলাকে ঠিক করার জন্যই কিন্তু এই বর্তমান সরকারকে নিয়ে আসা। এর মানেই না যে বর্তমান সরকারকে নিয়ে আসা হয়েছে শুধু ইমিগ্রেশন পলিসি ঠিক করতে। তাদের দেশের আভ্যন্তরীণ কিছু সমস্যাও আছে, কিছু সংশোধন অ্যামেন্ডমেন্ট প্রয়োজন, সেই জন্যেই কিন্তু এই সরকারকে তারা নিয়ে এসেছে। তো একটা দেশে যখন আপনার ইমিগ্রেশন পলিসি কিংবা অন্য কোনো পলিসি সংশোধন চলে, এই সময়টা কিন্তু সেই দেশটা একটু আনস্টেবল থাকবে, বোথ সাইডের জন্যই। আপনার যারা সংস্কারটা করবে তাদের জন্য এবং যারা অডিয়েন্স, ঠিক আছে, যারা কাস্টমার কিংবা ক্লায়েন্ট, তাদের জন্য বোথ সাইডে একটা সমস্যার সৃষ্টি হবে। যার ফলে আমি আপনাকে যেটা বলতে চাই, এই ইমিগ্রেশন পলিসিটা সংশোধন করতে হয়তো বা 1-1.5-2 বছর লাগবে। এই সময়টা কিন্তু আনস্টেবল থাকবে এবং সেইটা আমাদের ধৈর্যের সাথে আপনার পার করতে হবে। ব্যাপারটা হচ্ছে অন্য একটা বড় দেশের সাথে এবং পাশের একটা ছোট দেশের সাথে। এই দুইটা দেশের লোক জাপানে এতই পরিমাণ ঢুকে গেছিল এবং বিভিন্ন কাজে তারা লিপ্ত হয়ে গেছিল। মূলত সেই জিনিসগুলোকে ঠেকানোর জন্যই কিন্তু এই ইমিগ্রেশন পলিসির একটা বড় ধরনের চেঞ্জ আসতে যাচ্ছে। আপনারা জানেন আমরা বাংলাদেশিরা জাপানে 45-50 হাজারের মতো, তারা 8-9 লাখ থাকে এবং তাদের অনেক ধরনের কার্যক্রম যেটা জাপানের জন্য ভালো না। সুতরাং আপনি এভাবে চিন্তা করেন, একটা সরকার কিন্তু চাবে তার দেশটাকে, তার জনসাধারণকে ভালো রাখতে। সুতরাং তারা ইমিগ্রেশন পলিসি চেঞ্জ করবে, এটাই স্বাভাবিক। এবং আমি আর একটা জিনিস যেটা বলতে চাই, যে রিসেন্টলি বলা হচ্ছে যে ইমিগ্রেশন প্রাইস অনেক বাড়ানো হয়েছে, ভিসা এক্সটেনশন কস্ট বাড়ানো হয়েছে, পিআর এর অ্যাপ্লিকেশন কস্ট বাড়ানো হয়েছে। সবই আমি জানি। তারপরেও যদি আপনি গ্লোবাল পার্সপেক্টিভে দেখেন, আপনি যদি পৃথিবীর অন্যান্য উন্নত দেশগুলোর সাথে তুলনা করেন, স্টিল জাপানের এই প্রাইসগুলো কিন্তু কম। তো আপনি যখন একটা G7 কান্ট্রি, আপনি যখন মার্কেটে টিকে থাকবেন, তখন কিন্তু এই জিনিসগুলো আপনাকে অন্যান্য আপনার উন্নত দেশগুলোর সাথে তুলনা করেই চিন্তা করতে হবে। এবং আপনাদের আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই, আপনি এইভাবে চিন্তা করেন, আজকে যে জাপানে আসতেছে সে জানে যে 3 বছর আগে ভিসা এক্সটেনশন খরচ 6,000 ছিল, এখন সেটা 6 মান হয়ে গেছে। কিন্তু 3 বছর কিংবা 5 বছর পরে যে মানুষটা জাপানে আসবে, সে কিন্তু প্রথম থেকে এগুলো জানবেই না। সুতরাং এই নিয়ে আমাদের তো এত চিল্লাচিল্লি বাড়াবাড়ি করার কোনো কারণই হয় না, ঠিক আছে? আপনারা জানেন জাস্ট 4-5 বছর আগেও জাপানে কিন্তু বাংলাদেশিদের সংখ্যা ছিল আপনার 17-18 হাজারের মতো, 20 হাজারের নিচে। এই 4-5 বছরেই কিন্তু প্রায় 45,000, দ্বিগুণ হয়ে গেছে।
তো এখন এখানে আমি যেটা বলতে চাচ্ছি, যখনই একটা দেশে আর একটা দেশের লোক সংখ্যা অনেক বেড়ে যাবে, সেখানে কোয়ালিটিফুল লোকও আসবে, কোয়ালিটি নাই এরকম লোকও আসবে, এবং বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। এবং একটা দেশে যখন অনেক মানুষ চলে আসবে, এরকম 45,000, এরপর হয়তো 75,000, 1 লাখ, তখন কিন্তু আপনার বিভিন্ন ধরনের পরিস্থিতির সৃষ্টি হবে। এবং 100 জন মানুষ আসলে বাংলাদেশ থেকে জাপানে 100 জনই যে দাঁড়াবে এর মধ্যে কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ এই মানুষগুলো কিন্তু বাংলাদেশে স্ট্রাগল করে আপনার সাকসেসফুল হতে পারেনি, কিংবা কোনো হতাশা ছিল, কিংবা কোনো কারণ ছিল, সেই জন্য কিন্তু তারা জাপানে আসছে। সুতরাং কেউ কিন্তু গ্যারান্টি দিতে পারবে না যে তারা জাপানেও টিকতে পারবে। আপনি এইখানে দেখেন, এগুলা যেহেতু উন্নত দেশ, এখানে কোনো ধর্মীয় কালচার নাই। এইখানে আমি যেটা বলতে চাই, অনেকেই এসে নষ্ট হয়ে যায় মদ খেয়ে, ঠিক আছে, মেয়ে মানুষ। এখানে মদের দাম, আপনার বিয়ারের দাম পানির দামের থেকেও সস্তা। 130 ইয়েন হলে আপনি একটা বিয়ার কিনতে পারবেন, ঠিক আছে। অনেকেই জাপানে আসার পরে আমি খেয়াল করে দেখেছি, তারা এই মদ, মেয়ে মানুষও অ্যাভেলেবল। আপনি মদ, মেয়ে মানুষ, আরও বিভিন্ন ধরনের যে আপনার আনুষঙ্গিক জিনিসগুলো আছে, সেগুলোর দিকে জড়িয়ে পড়ে। তারা স্কুলে যায় না, তারা কাজ করে, নিজের মতো এনজয় করে। তো সেই মানুষগুলা কিন্তু এখানে দাঁড়াতে পারবে না। যারা ঠিকমতো সুস্থ স্বাভাবিকভাবে পড়াশোনা করতেছে, চেষ্টা করতেছে, তারা কিন্তু দাঁড়ায় যাচ্ছে। এখন তৃতীয় পয়েন্টটা যেটা বলতে চাই, আপনাদের একটা বহুত বড় কমপ্লেন যে জাপানে অনেক কষ্ট। এখন আপনি নিজেই নিজেকে প্রশ্ন করেন, কোন দেশ আপনাকে বসে থেকে খাওয়াবে? আপনি বাংলাদেশি, ঠিক না? বাংলাদেশে গভর্নমেন্টও কি আপনাকে বসে থেকে খাওয়ায়? বা আপনি জাপানে আসতেছেন কেন? বাংলাদেশে আপনি কাজ পাচ্ছেন না, বেতন ভালো না, সেই জন্যই তো আপনি আসতেছেন, ঠিক না? নাহলে তো আপনি আসতেন না। আপনি এইভাবে চিন্তা করেন, আপনি আমেরিকাতে যান, অস্ট্রেলিয়াতে যান, রাশিয়াতে যান, কানাডাতে যান, লন্ডনে যান, যেখানে যান আপনাকে পরিশ্রম করতে হবে। আমি আপনার ইউরোপ, আমেরিকা অনেক দেশেই গেছি। আমি অনেক দেশেই যেয়ে দেখেছি, ইভেন আইটি ইঞ্জিনিয়াররা পর্যন্ত আপনার তারা সন্ধ্যার পরে উবার চালায়, তারা স্যাটারডে সানডেতে উবার চালায়। তা আমি যখন লন্ডনে গেছিলাম, তখন এক উবারওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি করো? তখন সে আমাকে বলে যে আমি আইটি ইঞ্জিনিয়ার, আমি পার্ট টাইম হিসেবে উবার চালাই। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তুমি কেন, তাহলে তোমার কি আইটি বেতন দিয়ে তুমি চালাতে পারো না? সে বলে যে না, আমার এই বেতন দিয়ে চলে না, সেই জন্য আমি তোমার পার্ট টাইম কাজ হিসাবে উবার চালাই। তার মানে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, টাকা তো ভাই অত সোজা জিনিস না। টাকা অত সোজা জিনিস না। আপনি যে কোনো উন্নত দেশে গেলেই আপনি সেখানে ফ্রাস্ট্রেশন পাবেন, আপনাকে হার্ড ওয়ার্ক থাকবে, তারপরে আপনি আস্তে আস্তে একটু দাঁড়ানোর চেষ্টা করবেন। আর একটা পয়েন্ট যেটা আলোপ করতে যাচ্ছিলাম, কিছুদিন আগে আমাকে এক ভাই, উনি বাংলাদেশে তার অনেক বড় একটা আপনার ল্যাঙ্গুয়েজ স্কুল আছে, উনি আমার সাথে আলাপ করতেছিলেন যে ভাই আমি তো জাপানে অনেক স্টুডেন্ট নিয়ে আসি, বছরে 250-300 স্টুডেন্ট নিয়ে আসি, কিন্তু আমার জন্য এখন অনেক কঠিন হয়ে গেছে। কী জন্য কঠিন হয়ে গেছে? 100টা স্টুডেন্ট আসলে তো 100টা স্টুডেন্টই দাঁড়াতে পারে না। এক একজনের মন মানসিকতা এক এক রকম, ঠিক না? এখন আপনি এভাবে চিন্তা করেন, সেই স্টুডেন্টগুলো এসে যদি বিপথে চলে যায়, স্কুলে না যায়, পড়াশোনা না করে, তাহলে যে নিয়ে এসেছে এজেন্সিটা, ঠিক আছে, এটা কি তার দোষ? আমি কিন্তু তা মনে করি না। এজেন্সির মধ্যেও ভালো খারাপ আছে। মানুষ হাতে 5 আঙ্গুল, ঠিক না? 5টা আঙ্গুল তো সমান না। এজেন্সিদের মধ্যেও কম বেশি ভালো খারাপ আছে। কিন্তু আপনাকে একটা মাথায় রাখতে হবে, এজেন্সির দায়িত্ব কিন্তু আপনাকে নিয়ে আসা, তারপরের দায়িত্ব কিন্তু আপনার। তারপরে যদি আপনি আসার পরে আপনি বিপথে চলে যায়, স্কুলে না যান, মদ নিয়ে বসে পড়েন, মেয়ে মানুষ নিয়ে বসে পড়েন, তারপরে যদি আপনি এজেন্সিকে গালিগালাজ করেন, দোষারোপ করেন, এটা কিন্তু হইল না। আপনাকে আসার পরের যে লাইফটা, আপনাকে আপনার ঘর ক্লিন রাখতে হবে, স্কুলে যেতে হবে, ঠিকমতো পেনশন দিতে হবে, ঠিকমতো ট্যাক্স দিতে হবে, ঠিকমতো কাজে যেতে হবে। এই কাজগুলো কিন্তু আপনার এজেন্সিকে গাল দিয়ে লাভ নাই। আমি খুব নিউট্রালি বলতেছি, ঠিক আছে? এজেন্সির কাজটা হলো আপনাকে নিয়ে আসা, তারপরে সে হয়তো একটু আপনাকে হেল্প করবে জব খুঁজে দিতে, এইটুকুই। কিন্তু তারপরে আপনি কতদিন জাপানে থাকবেন ততদিনই সে আপনাকে হেল্প করবে, এরকম কিন্তু কোনো কথা নাই। তো তখন আমি ওই এজেন্সির ভাইটাকে এইভাবে বললাম যে দেখো, আপনার জাপানের মতো জায়গাতেও
দেখা যাচ্ছে অনেকে হাই স্কুলের পরেই জবে চলে যায়, পড়াশোনা কন্টিনিউ করে না। তো একদিন আমাকে একটা মানুষ একটা প্রশ্ন করেছিল যে জাপানে তো ইউনিভার্সিটিতে আপনার ছাত্রের সংখ্যা কমে যাচ্ছে, এটা কি কনসার্নিং নাকি? তা আমি তাকে একটা সুন্দর উত্তর দিয়েছিলাম। উত্তরটা আপনাদেরও বলি, আপনারাও জিনিসটা বোঝার চেষ্টা করেন। এইভাবে আপনি চিন্তা করেন, আপনার জাপান সরকার চাইলে কিন্তু আরেকটা টোকিও ইউনিভার্সিটি বানাইতে পারে, ঠিক না? আরেকটা টোকিও টেক বানাইতে পারে, বানায় না কেন? কোনো দেশের গভর্নমেন্টই কিন্তু চায় না যে সবাই টোকিও ইউনিভার্সিটিতে যাক, কিংবা সবাই বুয়েটে যাক, সবাই ঢাকা ইউনিভার্সিটিতে যাক। কারণ কি, সবাই যদি আপনার টোকিও ইউনিভার্সিটিতে যায়, তাহলে আপনি এভাবে চিন্তা করেন, রাস্তায় কাজ করবে কে, বাড়ি বানাবে কে, ঠিক আছে, মাছ ধরবে কে, কৃষি কাজ করবে কে, ডাক্তারি করবে কে, আইটি ইঞ্জিনিয়ার হবে কে? একটা সমাজে সব ধরনের লোকই দরকার, যেটা আমার অন্য একটা ভিডিওতে আমি বলেছি। কোনো দেশের গভর্নমেন্টই চায় না যে সবাই 100% ইউনিভার্সিটিতে যাক, 100% ছেলে মেয়ে টোকিও ইউনিভার্সিটিতে যাক। তাহলে অন্য কাজগুলো কে করবে? সব কাজ থেমে যাবে, রাস্তাঘাট তৈরি হওয়া বন্ধ হবে, বাড়ি বানানো বন্ধ হয়ে যাবে, মাছ ধরা বন্ধ হয়ে যাবে, কৃষিকাজ বন্ধ হয়ে যাবে। সুতরাং আমাদের সমাজটাই গড়ে উঠেছে এইভাবে যে একটা সমাজে অনেক ধরনের লোকই থাকবে, অনেক ধরনের কাজই থাকবে। তো এইখান থেকে আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশিদের ক্ষেত্রেও কিন্তু একই। 100টা লোক আসলে 100টা লোকই যে দাঁড়াবে এর কিন্তু কোনো গ্যারান্টি নাই। আপনাকে আপনার মতো প্ল্যান করে আপনাকে নিজেকে এগিয়ে নিতে হবে। এখন আরেকটা পার্সপেক্টিভ থেকে একটু কথা বলি, সেটা হলো যে হ্যাঁ, জাপান গভর্নমেন্ট আপনার এখন রুল অনেক স্ট্রং করতেছে। আমি কিন্তু জিনিসটাকে পজিটিভলি দেখি। কারণটা কি, মানুষ দেয়ালে পিঠ না ঠেকলে মানুষ কিছু পারে না, মানুষের কাছে প্রেশার না থাকলে মানুষ কিছু পারে না। এতদিন যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এত স্ট্রং ছিল না, যার ফলে মানুষজন এসে কোনো রকমের টিকে যেত, কিন্তু তার লাইফটা কিন্তু সুন্দর হতো না। এখন যেহেতু ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট স্ট্রং করা হয়েছে, আপনাকে N2 কিংবা N1 করতে হবে, আপনার উপর একটা প্রেশার যাবে একটা সময়, কিন্তু আপনি এভাবে চিন্তা করেন এটা কিন্তু আপনার জন্য পজিটিভ। আপনি কিন্তু ভাষাটা শিখে যাবেন, আর ভাষাটা শিখে গেলে আপনার লাইফ এখানে অনেক স্টেবল, অনেক সুন্দর হবে। যার ফলে আমি যে ধরনের মানুষ, আমি কিন্তু এই স্টেপটাকে পজিটিভভাবে নেই। এইটা কিন্তু আপনার জন্য পজিটিভ। আপনি একটা সুন্দর লেভেলের ভাষা শিখবেন, সেই দেশের কালচার শিখবেন, সেই দেশের রুলকে রেসপেক্ট করবেন। এটা কিন্তু আমি ফিল করি অন্য রকমভাবে। এটা আপনার জন্য একটা পজিটিভ সাইন। তারপরে যেটা বলতে চাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ স্টুডেন্টদের ক্ষেত্রে আমার ভিডিওতে আমি 1000বার বলে আসছি যে তোমরা এপ্রিল সেশন ছাড়া আসবে না, কারণ অক্টোবর সেশনে আসলে তোমাদের 18 মাস সময় থাকবে এবং ওই সময়টা অনেক ছোট। এবং আমি তোমাদের বারবার বলেছি, পারলে N3 করে আসো, আর যদি নাও পারো তাহলে N4 করে আসো। কারণ জাপানে আসার পরে তুমি আর সময় পাবা না, ঠিক আছে? তুমি আর সময় পাবা না পড়াশোনা করার অত। এই জন্য তুমি N3 করে আসলে প্রথম বছরে এখানে এসে N2 শেষ করবা, দ্বিতীয় বছরে যে তুমি ইউনিভার্সিটিতে যেতে চাও ইজিও পরীক্ষার জন্য রেডি হবা এবং তুমি সেম্মনগাক্কুর জন্য রেডি হবা। দ্বিতীয় বছরে যে যদি তুমি মনে করো যে N2 পরীক্ষা দিবা, তাহলে এটা অনেক লেট, ঠিক আছে? তুমি আর পারবা না, কারণ তুমি তো প্রথমবার ফেল করতে পারো। তুমি যদি প্রথমবার ফেল করো তাহলে দ্বিতীয় বছরে যে তুমি কোনোভাবে পরীক্ষাটা দিতে পারো, সেটা ঠিক আছে। কিন্তু তুমি যদি টার্গেটই করো যে দ্বিতীয় বছরে যাবা, পরীক্ষাটা দিবা কিংবা পরীক্ষা দিবা না, তাহলে কিন্তু তুমি জাপানে দাঁড়াতে পারবা না। এখানে আর অন্যান্য কথা সেখানে আসবেই না। তারপরে আমি যেটা বলতে চাই যে আপনারা জাপানে যেহেতু এখন অনেক রুল অনেক স্ট্রিক্ট, 28 ঘন্টার বেশি কাজ করা কঠিন, আমি আপনাদের প্রথম থেকেই বলবো আপনারা লোন নিয়ে আসবেন না। কারণ এখান থেকে এসে কাজ করে দেশে টাকা পাঠানো অনেক কঠিন হয়ে যাবে। তারপরে এই যে স্কুলে না যাওয়া, স্কুলে ফাঁকি দেওয়া, স্কুলে অ্যাটেন্ডেন্স না থাকলে তোমাকে স্কুল থেকে বের করে দেবে, এর মধ্যে কোনো ভুল নাই। তারপরে তুমি ফেসবুকে যতই লেখালেখি করো, তুমি খালি ক্ষতিগ্রস্ত হবা, অন্যজনরা হাসবে। তারপরে যেটা বলতে চাচ্ছি যে এই যে 28 ঘন্টার মধ্যে কাজ করা, নিয়ম মেনে চলা, ট্যাক্স দেওয়া, তারপরে তোমার সেই দেশের রুল মেনে চলা, নিজের রুমটা পরিষ্কার রাখা, ঠিক আছে? এগুলা কিন্তু তোমাকেই করতে হবে। তো তুমি যদি প্রথম থেকেই ল্যাঙ্গুয়েজ স্কুলে এসে এইভাবে একটা পরিকল্পনা অনুযায়ী চলো, আমার তো মনে হয় যে জাপানের রুল চেঞ্জ হলে কী হয়েছে, তুমি তোমার মতো আগায় যাবা। তুমি N2 করবা, N1 করবা, ভালো কোম্পানিতে জব করবা। আমি জানি অনেক ভাই আছে যারা রিসেন্টলি টয়োটাতে জয়েন করেছে, সনিতে জয়েন করেছে, যারা নিসানে জয়েন করেছে।
আগে কিন্তু এই কোম্পানিগুলা ফরেনারদের এত নিত না। এখন টয়োটাতে পর্যন্ত কাজ করতেছে অনেক বাংলাদেশি ভাই আছে। তো সে যদি পারে, তুমি আমি পারবো না কেন? তারপরে একটু কথা বলতে চাই ইউনিভার্সিটি নিয়ে। আমি রিসেন্টলি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমার বাংলাদেশ থেকে এখন অনেকেই দেখি ইউনিভার্সিটিতে পড়তে আসে ইংলিশ মিডিয়ামে। তা আমি যেটা ক্লিয়ার করি একটা জিনিস, তোমরা ইংলিশ মিডিয়ামে পড়তে আসবা, আপনারা ইংলিশ মিডিয়ামে পড়তে আসবেন, সেটা সমস্যা নয়। আপনি যদি চান যে আপনি জাপানে জব করবেন, তাহলে আপনাকে জাপানিজে পড়াটাই বেটার হবে। অনেকে দেখা যাচ্ছে যে এরকম লামসাম যদু মধু ইউনিভার্সিটিগুলোতে আসতেছে, ঠিক আছে, আমি নাম বলবো না। আমি আপনাদের কিন্তু কয়েকদিন আগে পোস্টে দিয়েছি যে আপনি কীভাবে ইউনিভার্সিটির র্যাঙ্কিং চেক করবেন। জাপানে অনেক ইউনিভার্সিটি আছে যাদের ব্যবসা হচ্ছে স্টুডেন্ট নিয়ে, ইভেন তাদের মালিকরাও কিন্তু ফরেনার, জাপানিজও না। এবং সেই ইউনিভার্সিটিগুলোতে আপনি কোনো জাপানি স্টুডেন্ট পাবেন না, 2-3টা, আর বাকি 500-700 যে স্টুডেন্ট আছে সব ফরেনার। এরা ব্যবসা করে ফরেনারদের নিয়ে। আপনি ওখানে টাকা দিবেন, ওরা আপনাকে ভর্তি নিবে, আপনার ভিসাও হয়ে যাবে। কিন্তু তারপর আপনি পাশ করার পরে কি করবেন? আপনাকে কিন্তু ওইটা মাথায় নিতে হবে। এবং সেই ইউনিভার্সিটিগুলো থেকে যখন আপনি ইংলিশে পাশ করবেন, আপনি না জানবেন জাপানিজ, না হবে আপনার কোনো একাডেমিক কোয়ালিফিকেশন, তাহলে আপনি জব পাবেন না। এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা? নাকি আমি ভুল কিছু বললাম? এই জন্য আপনাকে আমি বলতেছি, আমি 4-5 দিন আগে কিছু পোস্ট দিয়েছি ইউনিভার্সিটি নিয়ে। আপনি ইউনিভার্সিটির র্যাঙ্কিং সম্পর্কে জানেন, কিভাবে আপনাকে ভর্তি হইলে ভালো হবে, কোন ইউনিভার্সিটিগুলোর র্যাঙ্ক কেমন, হেনসাচি কী, জাপানের স্ট্যান্ডার্ডটা কী, এগুলা কিন্তু আমি কয়েকদিন আগে সব কিছু পোস্টে দিয়েছি। তো যেটা বলতে চাইলাম, ওই স্টুডেন্টগুলো কিন্তু জব পাবে না যারা এইভাবে আসতেছে। তখন কিন্তু আপনারা আবার ফেসবুকে এসে চিল্লাচিল্লি করবেন, জাপানে জব পাইলাম না, এই করলাম না। আপনার আসার সিস্টেমটাই ছিল ভুল, সুতরাং আপনি জব পাবেন না। আপনার প্রসেসটা, আপনার দ্য প্রসিডিওর ইউ হ্যাভ গন থ্রু ওয়াজ রং। তাহলে তো আপনি জব পাবেন না। তাহলে আপনার চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই। পরিশেষে বলি, যারা SSW TITP-তে আসবেন তাদেরকে আমি একইভাবে বলবো, তারা এসে ভালো করে ল্যাঙ্গুয়েজ শিখে আসেন, এসে ভালোভাবে কাজ করেন। কারণ আপনার পরবর্তী স্টেপে যেতে গেলে আপনার মালিকের রিকমেন্ডেশন লাগবে। এবং আরেকটা জিনিস বলতে চাই, আপনি জাপানে আসার পরে কিন্তু আপনার আর কোনো দালাল নাই, কেউ আপনাকে আটকায় রাখবে না। আপনি যে SSW কাজই কন্টিনিউ করতে হবে এরকম কিন্তু কথা নাই। আপনাকে যে TITP কন্টিনিউ করতে হবে এরকম কোনো কথা নাই। আপনি TITP থেকে SSW-তে গেলেন, কিছু টাকা জমাইলেন, তারপরে তো আপনি আবার পড়াশোনায় ব্যাক করতে পারেন। আপনি ইচ্ছা করলে আবার সেমনে ভর্তি হন, ইউনিভার্সিটিতে ভর্তি হন। আপনাকে সারা জীবন SSW-তে কাজ করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। তারপরে আপনি ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ, ঠিক আছে? আপনি যদি সত্যি একজন ভালো স্টুডেন্ট হন, লাইফে আগানোর ইচ্ছা থাকে, কিন্তু টাকার জন্য আপনি স্টুডেন্টে আসতে পারেননি, SSW-তে আসছেন, আপনি 2 বছর কাজ করেন। 2 বছর কাজ করার পরে কিছু টাকা জমান, কিছু টাকা দেশে পাঠান, কিছু টাকা জমান, ইউ গো ব্যাক টু ইউনিভার্সিটি, ইউ গো ব্যাক টু সেনমন স্কুল, দেন ইউ ক্যান মেক ইউর লাইফ ভেরি বিউটিফুল। যাই হোক, অনেকদিন পরে যেহেতু ভিডিও বানালাম, শরীরটাও আমার ভালো না, আমার কথায় আজকে বেশ জড়তা থাকবে, কিছু মনে করবেন না। আমি এখনও মনে করি যে হ্যাঁ, জাপান গভর্নমেন্ট অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, কিন্তু আমি মনে করি আপনার মধ্যে যদি সুন্দর একটা মাইন্ডসেট থাকে, আপনার মধ্যে যদি আগানোর পরিকল্পনা থাকে, আপনি যদি একজন পজিটিভ মানুষ হন, জাপান ইজ স্টিল আ গুড অপরচুনিটি। জাপান এখনও সুন্দর একটা অপরচুনিটি আপনার জন্য। আর আপনি যদি লারেলাপ্পা মার্কা মানুষ হন, মনে করেন ওর উপর দোষ দিয়ে ওর ঘাড়ের উপর কাঁঠাল ভেঙে খাবো, তাহলে প্রথম থেকে আমি বলবো, তাহলে আপনি জাপানের কথা চিন্তা করেন না, আপনি এসে বরং ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সুস্থ হলে আবার আপনাদের জন্য রেগুলার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।